প্রথম থেকেই অসঙ্গতির অভিযোগ আনছে ওই নির্যাতিতা তরুণীর পরিবার। প্রথমে বলা হয়েছিল তাদের মেয়ে অসুস্থ, তারপরে বলা হলো তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, তারপরে হাসপাতালে 3 ঘন্টা তাদের বসিয়ে রাখা হলো। এইসব অভিযোগ নিয়ে তারা এবার আদালতের দ্বারস্থ। তাদের মনে হচ্ছে যে বিচার ঠিক মতন তারা পাবেন না, তদন্ত ঠিক মতো হবে না। নিরপেক্ষ তদন্তের দাবি, সে নিরপেক্ষ তদন্ত হোক হাইকোর্টের নজরদারিতে তারা চাইছেন। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, প্রতিনিধি অর্ণব। এই দাবি নিয়ে যখন ওই নির্যাতিতার পরিবার তারা হাইকোর্টে গেলেন, তারপর কি হলো? তরফে আবেদন করা হয় হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলুক এমনটা আবেদনও রাখা হয়। প্রাথমিকভাবে দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি পরিবারকে মামলা করার অনুমতি দেন এবং পরিবারের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য সওয়ালে করেন এবং সেই মামলায় ইতিমধ্যেই এক প্রস্ত শুনানি হয়েছে। দুপুর 1টার সময় শুনানি আছে। তবে পরিবার যেভাবে অভিযোগের আঙুল তুলেছে, এক্ষেত্রে এসপি এই ধরনের কোন এক ব্যক্তি পরিচয় দিয়ে ফোন করে সকাল 10টা 35 নাগাদ শুক্রবার দিন, এবং প্রথমে অসুস্থ বলা হয় মেয়ে, এবং তার 15 মিনিট পর ফোন করে বলা হয় যে তার মেয়ে আত্মহত্যা করেছে এবং তারও আত্মহত্যা এই বিষয়ে আরো বিশদে বলতে পারবে ডক্টররা, এমনটা বলা হয়। এবং এই কোন নাম্বার থেকে ফোন গেছিল এটা জানতে চাওয়া হয় রাজ্যের তরফে, এবং একই সঙ্গে এই অভিযোগও করা হয় যে 3 ঘন্টা বসিয়ে রাখা হয় আরজিকর হাসপাতালে, দেহ দেখতে দেওয়া হয়নি, মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি এমনটা অভিযোগ করা হয়। শুধু তাই নয়, মেয়ে দেহ না দেখার পর যখন তারা দেখতে পায়, তারপরে তাদেরকে বাই ফোনে কোনো একজন জানায় যে 7 দিন মুখ বন্ধ করে থাকার জন্য, এবং কোন এক ঊর্ধ্বতন সিনিয়রের ইনস্ট্রাকশনে এই নির্দেশ পরিবারকে দেওয়া হচ্ছে আপাতত 7 দিন যেন তারা কারোর সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করে, বিষয়টা তদন্ত তারা আহ্বান করার চেষ্টা করছে। এবং প্রধান বিচারপতি তখনই জানতে চান যে এটা কি সত্যি যে পুলিশ প্রথমে তাদের আত্মহত্যার কথা জানিয়েছিল এবং প্রথমে 3 ঘন্টা পর যখন দেহ দেখতে পেল, প্রশাসনের তরফে অর্থাৎ আরজিকর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের তরফে তাদের সাথে কোনো রকম সহযোগিতা করা হয়নি, এই বিষয়টিও জানতে চান। যদি রাজ্যের তরফে পরিষ্কারভাবে স্পষ্ট করা হয়েছে যে পুলিশের তরফে আত্মহত্যার কথা বলা হয়নি, কে কোন নাম্বার থেকে ফোন করে জানানো হয়েছে সেটা রাজ্য জানতে চায়, পুলিশ জানতে চায়, এবং কোন নাম্বার থেকে ফোন গেছে পরিবারের কাছ থেকে সেটাও তারা জানতে চায়। কাজে সব মিলিয়ে বিষয়টা এমন জায়গায় রয়েছে, পরিবার এই মুহূর্তে তদন্ত যে পথে চলছে তাতে সঠিক তদন্ত হবে না, এবং আদালতের নজরদারিতে তারা তদন্ত করতে চাইছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নজরদারিতে এই পুরো তদন্ত হোক এমনটা কিন্তু মৃত চিকিৎসকের এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে। অর্ণব, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এই যে তদন্ত ঠিকমতো হচ্ছে না, হাইকোর্টের নজরদারিতে তদন্ত হোক এই আবেদন যখন করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে এই তদন্ত কিভাবে হয়েছে সেই কেস ডায়েরি তলব করা হচ্ছে। এই কেস ডায়েরি তলব করার পিছনে কি পর্যবেক্ষণ রয়েছে? তাহলে আদালতও কি মনে করছে কোথাও অসঙ্গতি রয়েছে, নাকি অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার জন্যই কেস ডায়েরি তলব? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। এর মধ্যে বিজয় কুমার সিংহাল, যিনি জনস্বার্থ মামলাকারী, তার আইনজীবী এডুলজি এই মামলায় সওয়াল করতে গিয়ে বলেন যে এই তদন্তটা হচ্ছে কার্যত কামদুনির মতো একটা দিশাহীন পথে। কামদুনি ধর্ষণের যেভাবে সিআইডি তদন্ত করেছিল সেই একই পথে এই তদন্তকে পরিচালিত করার চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, তিনি বলেন তিনি এক অভিযুক্তের হয়ে এই মামলায় সওয়াল করেছিলেন। এই কলকাতা হাইকোর্টে কামদুনির যারা ধর্ষিতা অভিযুক্ত ছিলেন, দোষী সাজাপ্রাপ্ত হয়েছিলেন, ফাঁসিতে ছিলেন, তারা মুক্ত হয়েছেন, জেল মুক্ত হয়েছেন হাইকোর্টের নির্দেশে। কারণ সেখানে যে স্ট্রেচ মার্ক দেখানো হয়েছিল কামদুনির ক্ষেত্রে নির্যাতিতার, একই রকম নির্যাতিতার স্ট্রেচ মার্কের কথায় আরজিকর কেসে বলা হচ্ছে। এবং তৎকালীন আইজি সিআইডি যিনি ছিলেন বিনীত গোয়েল, তিনিই বর্তমানে সিপি অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার। অর্থাৎ এই বিনীত গোয়েল যিনি আইপিএস অফিসার, তিনি অদক্ষ, তিনি অযোগ্য এই ধরনের তদন্ত পরিচালনা করতে। কার্যত সিআইডির অদক্ষতার জন্যই কামদুনির এতগুলি অভিযুক্ত বা এক্ষেত্রে আসামি তারা অ্যাকুইটেড পেয়েছে, অর্থাৎ জেল মুক্ত হয়েছে। তাই কলকাতা হাইকোর্টের কাছে জনস্বার্থ মামলার পক্ষ থেকে আহ্বান করা হয় যে কেস ডায়েরি ইমিডিয়েট আদালতে পেশ করা হোক, তা না হলে এই ধরনের মামলার ক্ষেত্রে নথি, স্পর্শকাতর মামলা, তার নথি, তথ্য ইত্যাদি ট্যাম্পার করার একটা সুযোগ থাকবে। রাজ্যের তরফে রাজ্যের কাছে প্রধান বিচারপতি জানতে চান রাজ্য এমন কোনো কৌশল
বা সুনিশ্চিতকরণ করতে কি পারবে? একদিন, দুদিন বা 7 দিন পরে যদি এই তদন্ত আদালত কোনো হস্তক্ষেপ না করে, এই তদন্ত যদি রাজ্যই চালাতে থাকে, অর্থাৎ যে সিট করে তদন্ত চলছে, তদন্তের একটা নথিও বিকৃত হবে না, কোনো নথি বিকৃত হবে না বা কোনো তথ্য সেটা প্রভাবযুক্ত হবে না, এই জায়গা থেকেই দুপুর 1টার সময় কেস ডায়েরি সেটা আদালতে পেশ করার জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছে এবং দুপুর 1টার সময় সেই কেস ডায়েরি দেখার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবে।